আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন, তাই না? ওকে। তো আজকে আমরা আরো একটা লগের ক্লাস করব। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, আজকে লগের ক্লাসে আজকে যেহেতু লাস্ট ক্লাস লগের, এরপরে আমরা ধারার চ্যাপ্টারটা করব এবং ধারার চ্যাপ্টার করার পরে সমীকরণ করব, সমীকরণের সমাধান। এক চলক বিশিষ্ট, দ্বিচলক বিশিষ্ট। মোটামুটি আপনাদের যারা বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যেই পরীক্ষাগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন, বীজগণিতের যেই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা শুরুতেই করে ফেলতেছি। মানে বীজগণিতে আরো কিছু পার্ট আছে যেগুলো স্পেশালি একটু কঠিন টাইপ আর কি। মানে আমি বলি যে আমরা আমি যদি ধারা করিয়ে ফেলি এবং তারপরে সমীকরণ যদি করে ফেলি আমরা, তারপরে আমাদের আরো কিছু জিনিস আছে যেমন সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ, তারপর অসমতা, এগুলো থেকে কোশ্চেন আসে মাঝে মধ্যে। তবে খুবই কম আসে। বিসিএস এ আসে, বিসিএস টাইপের পরীক্ষাগুলোতে আসে, কিন্তু যারা প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন দিবেন তাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না। একটা কোশ্চেন আসলেও সেটা খুবই রেয়ার আর কি কেসে। মাঝে মধ্যে একটা কোশ্চেন সম্ভাব্যতা থেকে দিয়ে দেয়। হ্যাঁ, সম্ভাব্যতাটা কিছুটা ইম্পর্টেন্ট, আর বাকি যে অসমতা এখান থেকেও মাঝে মধ্যে দিয়ে দেয়, খুবই কম পরিমাণে ইম্পর্টেন্ট মানে নর্মাল পরীক্ষাগুলোর ক্ষেত্রে। কিন্তু বিসিএস বা ব্যাংক বা এগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট পরের পার্টটা। মানে আমাদের লগের পরে আমরা যে ধারা করব, তারপরে সমীকরণ করব, তারপরের পার্ট যেগুলো করব, যেমন সেট বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে নিবন্ধনের জন্য কিছুটা ইম্পর্টেন্ট, নিবন্ধনে অবশ্যই এগুলো আসে। তারপরে বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, তারপরে হচ্ছে অসমতা, এই বা ফাংশন, এই পার্টগুলা আমাদের কিন্তু এক্সাম দিতে পারছি না কেন? কেন এক্সাম দিতে পারেন না? ওই যে একটা নাম্বার দেয়া আছে না উপরে 013208208554, ওনার সাথে কথা বলবেন দিনের বেলা। ঠিক আছে? সকাল ১০টার পরে ওনাকে ফোন দিয়ে কথা বলবেন যে লগইন ঠিকমতো করতে পারতেছেন কিনা দেখেন। ঠিক আছে? ওকে। স্যার আমি বিসিএস দিব। ওকে, সমস্যা নাই। তো যারা বিসিএস দিবেন তারা তো পরের পার্টগুলা খুব ভালো করে করবেন। পরের পার্টগুলাও খুব ভালো করে করবেন। কারণ সম্ভাব্যতা থেকে, বিন্যাস সমাবেশ থেকে প্রতি বছরই কোশ্চেন আসে বিসিএস এ। ঠিক আছে? ওকে। ধারার অঙ্ক এর পরের চ্যাপ্টার, এর পর থেকেই হচ্ছে ধারার অঙ্ক করব। ৪৭ এর আগে পাটিগণিতের ৪৭ পাটিগণিত আর জ্যামিতি। রিটেন অংশ না করলেও চলবে, কিন্তু মানে যেই অংশগুলা আছে সেগুলো ভালো করে করবেন। সেগুলো ভালো করে বেসিক সহকারে করবেন। তাহলেই হবে আপনার ওই যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা দিলে। ওকে? আচ্ছা। আবার বলছি, আমাদের এখানে কোর্সটা যে চলছে, আমরা পাটিগণিত আগে শেষ করেছি। তারপরে জ্যামিতি শেষ করেছি। আবার বীজগণিত শেষ করেছি। মেন্টাল এবিলিটি শেষ করে আবার পাটিগণিত করব, আবার বীজগণিত করব, আবার জ্যামিতি করব। আমি বলেছি এর মাঝখানে যদি কারো কোনো পরীক্ষা থাকে, তাহলে সেক্ষেত্রে আগের ক্লাসগুলো দেখে নেবেন, দেখে করে ফেলবেন। কারো যদি তাড়াহুড়া থাকে, কারণ মানে যাদের পরীক্ষা আছে, মনে করেন হ্যাঁ আমার ১ মাস পরেই পরীক্ষা আছে, তাহলে পাটিগণিত আর জ্যামিতির ক্লাসগুলো করে ফেলবেন। এটাই তো সুবিধা যে এই গ্রুপের মধ্যেই আমি ডাবল ক্লাস নিচ্ছি। ডাবল পাটিগণিত এবং জ্যামিতি একবার হয়েছে, আবার করব। সেজন্য এটাই। আচ্ছা, ওকে। অন্যান্য সাবজেক্টের ক্লাসের বিষয় নিয়ে খুবই আমি দুঃখিত যে আসলে মানে তারা যাদের সাথে আমি ইয়ে করেছিলাম তাদের সময় হচ্ছিল না। তো ওনারা বলেছে যে আগামী কালকে থেকে ওনারা সময় দিতে পারবে। তো এটার জন্য আসলে একটু এই লাস্ট মুহূর্তে তো ডিসেম্বরের, সেজন্য একটু অন্যান্য সমস্যা আছে।
বলছে যে মোত্তাসিন পাহলভী সমর্থক গোষ্ঠী কি আপনার পেজ? আমার কোনো এরকম পেজ নাই। মোত্তাসিন পাহলভী সমর্থক গোষ্ঠী বলে আমার কোনো পেজ নাই, ঠিক আছে? ওগুলো সব ভুয়া পেজ, এগুলো কিন্তু সব ভুয়া পেজ, ভুয়া শীট তৈরি করে, ভুয়া শীট বেচে। এখন এগুলোতে অনেক সময় রিপোর্ট টিপোর্ট দিয়েও কোনো কাজে দেয় না, এগুলো বিভিন্ন টাইপের ভুয়া ভুয়া জিনিস দেয় আর কি। হ্যাঁ, এরকম কোনো ইয়ে নাই স্যার। ফার্স্টে যেহেতু করলাম এগুলো প্রাইমারি, হ্যাঁ ওকে। কোর্স প্ল্যান কি আছে? কোর্স প্ল্যান তো ওই সিস্টেমই তো, এটা তো দেওয়াই ছিল শুরুতে। আবার না হলে পোস্ট করে দিব কোর্স প্ল্যান। কোর্স প্ল্যান বলতে হচ্ছে কোন টপিকের পরে কোন টপিক হবে ওটা দিয়ে দিবনি আবার, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আসেন আমরা তাহলে শুরু করি লগের আজকের ক্লাস। আমরা শুরু করি উচ্চতর দক্ষতা সম্পর্কিত লগের যে প্রশ্নাবলী আছে। সবাই একটু কমেন্ট করেন যে রেডি, রেডি কথাটা লিখে দেন, আমরা শুরু করে দিব। জিকে ক্লাসগুলো কালকে থেকে শুরু হবে ইনশাল্লাহ। এতদিন ভাবতাম যে আপনার, না আমার পেজ নাই, আমার যেটা পেজ আছে সেটা তো ওই যে 1.7 মিলিয়ন যেটাতে ফলোয়ার আছে, 1.7 মিলিয়ন যেটা ফলোয়ার আছে সেটা আমার পেজ। হ্যাঁ, দেখবেন যে 1.7 মিলিয়ন ফলোয়ার যেটা আছে ওটা আমার পেজ। এটা থেকে ইয়া হওয়ার চান্স কম আর কি। আমার নাম দিলে, সার্চ দিলে মোটামুটি 10-12টা পেজ, 10-12টা গ্রুপ দেখতে পাবেন। গ্রুপ কিছুগুলো আমার আছে, কিছুগুলো গ্রুপ আমার আছে, কিন্তু পেজের বেশিরভাগই অন্য অন্য কারো পেজ আর কি, এগুলো আমার পেজ না। ওকে, ঠিক আছে। আসেন, আচ্ছা প্রথম প্রথম একটা আপনাদের প্রপার্টিজ শিখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন এইখানে আছে লগ, মানে এ আছে, এইটার পাওয়ারে আছে লগ। আবার এখানে বেইজে আছে এ, মানে এখানে যার উপরে বেইজ এখানে যদি এইটা থাকে, এবং এই জায়গায় আছে মনে করেন এক্স, এই জায়গায় আর্গুমেন্টে আছে এক্স। এই প্রপার্টিজটা আগে ভালো করে শুনে রাখেন, এইটা মানে হচ্ছে এক্স, ভালো করে বুঝেন। এটা একটা চমৎকার প্রপার্টিজ, এটা উচ্চতর দক্ষতা সম্পন্ন একটা, আমাদের এটা হায়ার ম্যাথের একটা প্রপার্টিজ। যে মনে করেন আপনার কাছে, আবার বলি, মনে করেন আপনি এখানে দিয়েছেন 5, তার উপরে লগ দিয়েছেন, বেইজে দিয়েছেন 5, আর এই জায়গায় দিয়েছেন মনে করেন কত দিয়েছেন, যত দিবেন, মনে করেন 10 দিয়েছেন, এটা মানে হচ্ছে আমাদের 10, এটা মানে হচ্ছে 10। মানে প্রথমে একটা বেস থাকবে, তারপরে লগের বেস সেম বেসই থাকবে, যদি আর্গুমেন্টে যেই মানটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে ওই মানটা। স্যার সূচকের কয়েকটা বিসিএস এর প্রশ্ন বাদ পড়েছে। সূচকের বিসিএস এর প্রশ্নগুলো তো ধারাবাহিকভাবে করিয়েছি, তবে সূচকের কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, সূচকের প্রথম দিকের কিছু কোশ্চেন আছে, যেই কোশ্চেনগুলা আমি করাবো অ্যাকচুয়ালি সমীকরণে। কেন? সমীকরণ সমাধানে ওই টাইপের কোশ্চেন আছে, যেমন 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল সামথিং। সেই জিনিসগুলো আমি ইচ্ছা করে বাদ দিয়েছি, কারণ এটা সূচকে সমীকরণের মধ্যে পড়াবো। ঠিক আছে, সূচকের সমীকরণের সমাধান, সমীকরণের সমাধান আছে ওখানে পড়াবো। ঠিক আছে, ওটা নিয়ে টেনশনের কিছু নাই, ওটা নিয়ে টেনশনের কিছু নাই, ওটা আমি পড়াই দিব। ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। ওকে, থার্ড এডিশন আমার কাছ থেকে, মানে থার্ড এডিশন বই আর অ্যাভেলেবেল নাই। আচ্ছা, আমি যেটা পড়াচ্ছি সেদিকে দেখেন, এ আছে, পাওয়ার আছে লগ, বেজে আছে এ, এটা যদি এক্স হয় এটার মানে এক্স, 5 লগ বেস এ আছে, এটা এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। যেমন মানে এটা বলতে কি বুঝিয়েছে দেখেন, 7 এর পাওয়ার হচ্ছে লগ, বেজে আছে 7, এখানে আছে 9, এটা মানে কত তাহলে? এটা মানে এইটুক সব চলে যাবে, এই 9টা হবে আমাদের অ্যান্সার সূত্র অনুসারে। ঠিক আছে, ওকে, একই জিনিস থাকা লাগবে। এই যে দেখেন, এটা কিন্তু এইভাবে করে দিলে বোঝা যাচ্ছে না, মানে বিষয়টা এরকম, 5 পাওয়ার আছে লগ, এই লগের বেজ আবার 5, যদি 30 থাকে এটা মানেই হচ্ছে 30, এই 5 আর এই 5 যদি মিলে যায় তাহলে আমাদের যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই সম্বলিত এই যে 43তম বিসিএস এর কোশ্চেনটা আসছে, 43তম বিসিএস এ কি কোশ্চেন আসছে,
এখানে আমি ভালো করে বুঝাই দিই কি কোশ্চেনটা আসছিল সেটা দেখেন। কোশ্চেন যেটা আসছে যে 2 log সরি 2 টু দি পাওয়ার লগ, 2 এর উপরে পাওয়ার লগ, বেজে আছে 2, এইখানে আছে 3, আবার আবার প্লাস লগ, বেজে আছে 2, এখানে আছে 5, এটা এসছে। আচ্ছা, প্রথম একটা জিনিস আমি বলি, লগের একটা প্রপার্টিজ আছে, লগের প্রপার্টিজ আরো একটা আছে। এরকম যেমন লগের প্রপার্টিজ বললাম, এ লগ এ বেস এক্স সমান হচ্ছে এক্স, এটা যেমন একটা আমি প্রপার্টিজ বললাম লগের। লগের আরো একটা চমৎকার প্রপার্টিজ আছে, খুবই ইজি প্রপার্টিজটা। যদি দুইটা আলাদা আলাদা লগ থাকে, মনে করেন লগ এক্স প্লাস লগ ওয়াই, এদের বেস যদি একই থাকে, তাহলে আমরা একটা লগ নিলে এই দুটো গুণ হয়ে যাবে, লগ এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে। কথা কি বুঝেছি? লগ এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে লগের প্রপার্টিজ। মানে আপনাকে আমি যদি এই কথা বলি যে লগ 3 প্লাস হচ্ছে লগ 5, বেস একই আছে, তাহলে একটা লগ যদি নেই তাহলে হয়ে যাবে 3 ইন্টু 5, মানে হয়ে যাবে লগ 15। বুঝছি? ক্লিয়ার? বুঝেছি? মানে বেস যদি একই থাকে, বেস কিছু দেওয়া না থাকা মানে লগের বেস 10 থাকা। এখানে বেস এ দেওয়া থাকতে পারে, তাহলে এখানেও বেস এ হবে। এখানে বেস বি দেওয়া থাকতে পারে, এখানেও বেস তাহলে বি হবে। আর এখানে কিছু দেওয়া না থাকলে 10 বেস বুঝে নেব। বুঝছি? তাহলে লগ 15। কথা কি বুঝেছি? একই বেস যদি থাকে। তো এইখান থেকে এই প্রপার্টিজটা আমরা আগে দেখি। আগে এইটুকের কাজ করি, 2 টু দি পাওয়ার যে আছে এটাকে একটা লগের মধ্যে নিয়ে আসি। দুইটারই বেস আছে 2, দুইটারই বেস যেহেতু 2 আছে, তাহলে আমরা এই কাজটা করতে পারি যে 2 টু দি পাওয়ার লগের দুইটারই বেস 2 আছে, তাহলে যোগ আছে, তাহলে 3 আর 5 গুণ হবে। 3 আর 5 গুণ করলে আমাদের আসবে 2 টু দি পাওয়ার লগ 2 বেস হবে 15, 2 বেস হবে 15। এখন যেহেতু এখানে 2 এখানে 2 মিলে গেছে, তার মানে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 15। এই যে একটু আগে যেই শর্তটা দেখলাম যে এ লগ এ বেস যেটা x যদি হয় তাহলে অ্যান্সার হয় x, সেখান থেকে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, এখানে তো বেস 2, এটারও বেস 2, তাহলে দুইটারই লগ বেস যদি 2 নেই, তাহলে যেহেতু যোগ থাকলে একটা লগ নিলে পরে মানে ওই দুটো গুণ হয়ে যাবে। বুঝছি? ক্লিয়ার? পারবো? দেখেন তো ক্লিয়ার কিনা। ওকে, ধুমধাম পারবো? বুঝছি স্যার। ওকে, এবার চলে আসেন পরের অঙ্কে। এবার আলাদা অঙ্ক। আচ্ছা, আগে আমি বলে রাখি, মনে করেন লগের যদি আমাকে বলা হয় লগ 100 এর মান কত, এটার অ্যান্সার কি হবে বলেন? লগ 100 এর মান কত, কি অ্যান্সার হবে? লগ 100 এর মান কত? বলেন। তাহলে কি করব? লগ 100 এর মান কত? এই যে দেখেন, লগ 100 মানে কি 2 এর 10 এর উপর স্কয়ার, 10 এর উপর স্কয়ার মানে 100। কিছু দেওয়া না থাকা মানে লগের বেস 10 দেওয়া থাকা। তাহলে 10 আর 10 যদি মিলে যায় তাহলে অ্যান্সার কি হয়? পাওয়ারটা আমাদের অ্যান্সার হয়। তার মানে অ্যান্সার হবে 2। লগ 100 এর মান কত? 2। কেন? কারণ লগ 100 কথাটার অর্থ হচ্ছে, লগ 100 কথাটার অর্থ হচ্ছে 10 এর বেস 100। কেন? কোনো কিছু দেওয়া না থাকলে আমরা মনে রাখবো এটার বেস হচ্ছে 10। কোনো কিছু দেওয়া না থাকলে তাহলে আমরা লগের বেস কত ধরে নিব? 10 ধরে নিব। তাহলে 10 ধরে নিলে আর 100 মানে কি 10 এর উপর স্কয়ার। আমি কি বলছি, এইটা আর এটা মিল থাকলে এর পাওয়ার যেটা থাকে সেটাই অ্যান্সার, তাই না? সেম ভাবে আমি যদি কোশ্চেন করি যে লগ 10 টু দি পাওয়ার 4 এর মান কত, 10 টু দি পাওয়ার 4 এর মান কত, তাহলে অ্যান্সার কি হবে?
10⁴ মানে বেস দেওয়া নাই, বেস দেওয়া না থাকলে আমরা কত বেস ধরে নিব 10, তাহলে 10 আর 10 মিল আছে, তাহলে 4 অ্যান্সার। অ্যান্সার কত? অ্যান্সার হবে 4। ওকে, ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু শিখি, সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, লগের বেস একটা ই বলে একটা জিনিস আছে, লগের বেস ই। ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল এটা একটা অমূলদ সংখ্যা। ই এমন একটা জিনিস যেটাকে অমূলদ সংখ্যা, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল। মনে রাখেন এটা একটা অমূলদ সংখ্যা, অসীম, মানে অসীম দশমিক সংখ্যা, অমূলদ সংখ্যা এটা একটা। যদি লগের বেস ই দেওয়া থাকে, ই এমন একটা সংখ্যা যেটার ভ্যালু 2.7 এর কাছাকাছি হয়, 7 এর কাছাকাছি, মানে অমূলদ সংখ্যার জন্য পুরোপুরি 2.7 না, আরো কিছু থাকে। তো এইটার যে ভ্যালুটা, এইটার সাথে যদি যদি কিছু থাকে, মনে করেন লগের বেস ই তারপরে দেওয়া আছে এক্স, এইটা মানে আরেকটা টার্ম লেখা হয়, সেটাকে বলা হয় লন এক্স। এটাকে কি বলা হয়? লন এক্স। তার মানে লগের বেস যদি কখনো ই দেখি আমরা, যে লন, এলএন, লন, মনে করেন লন 5, এই কথার অর্থ হচ্ছে লগের বেস আছে ই, এখানে আছে 5, লন 5 মানে এটা মানে হচ্ছে লন 5। ঠিক আছে, লন 5 মানে লগের বেস যদি আমাদের ই হয়। এই কারণে আমরা যেহেতু এইখানে যে এই প্রপার্টিসটা যে পড়লাম, এই প্রপার্টিসটা যে আমরা দেখলাম যে এই প্রপার্টিসটা যে এ, তারপরে এইখানেও যদি এ থাকে তাহলে এক্স হয়, তাহলে বলেন তো এখানে যদি ই থাকে, এখানে যদি লন থাকে, এখানে যদি এক্স থাকে, তাহলে এটার মান কত হবে? এটার মান কত হবে? আজকে ক্লাস ছিল, আমার জানা ছিল না, মানে কি? ক্লাস তো রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিনই হয়, মানে ক্লাস কি আমার মাঝে মাঝে রবি মঙ্গল বৃহস্পতি এরকম তো ক্লাস না, শনি রবিবারে প্রতিদিনই ক্লাস হয়। আচ্ছা, ই টু দি পাওয়ার লন এক্স মানে কিন্তু আসলে আমাদের অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার কিন্তু আসবে এক্স। কেন? আপনি দেখেন ই টু দি পাওয়ার লন মানে কি? লগের বেস কি? ই, এক্স, এই যে ই আর ই মিলে গেছে, তার মানে কি এক্স হবে অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? বুঝছি? এটা কি বুঝলাম? এই যে লন মানে কি? লগের বেস ই, এই যে ই মিলে গেছে, যেমন এ আর এ মিলে গেলে কি এক্স অ্যান্সার হয়, সেরকম ই আর ই মিলে গেছে, বি আর বি যদি মিলে যায় তাহলে যেমন এটা অ্যান্সার হয়। বুঝছি না? ক্লিয়ার না? ও, আমি ভাবছি আজকে শনিবার। ওকে, ক্লিয়ার, ওকে, ঠিক আছে, হইছে। মোটামুটি একটা জিনিস আমরা জানতে পারছি। আচ্ছা, আপনারা একটু বলেন তো লগ 1 এর মান কত? মনে আছে লগ 1 এর মান কত? আমি কি বলেছিলাম? লগ 1 এর মান 0, এটা মনে আছে না? আচ্ছা, যদি মনে থাকে তাহলে এটার অ্যান্সার বের করেন। লগ a বেস a, b বেস b, c বেস c ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমাদের a বেস a, b বেস b, c বেস c এর মান বের করতে হবে। a বেস a, b বেস b আর c বেস c, এটা সমান 0 দেওয়া আছে। লগ কতর মান 0? লগ 1 এর মান 0। তাহলে দুই পাশে লগ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c ইকুয়াল কত পাবো? দুই পাশে লগ বাদ, তাহলে ইকুয়াল কত পাবো? 1 পাবো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 1। বুঝছি? লিখিত কিভাবে করব? লিখিত এটাই, মানে আমি যা করাচ্ছি এগুলো সবই লিখিত। এই লগের অঙ্কে লিখিত আর এমসিকিউ আলাদা না, লিখিত এবং এমসিকিউ সেম। লগের সবগুলো অঙ্কই আমি আপনাদেরকে বলি, এই যে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, লিখিত কিভাবে করবে, এমসিকিউ কিভাবে করবে, এটা কোনো আলাদা অঙ্ক না। এই যে এইটাই, বা লগ, এই যে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c ইকুয়াল লগ 1। লগ 1 মানে যেহেতু 0, এই যে 0 এর জায়গায় লগ 1 লিখবো, দুই পাশে লগ বাদ, তাহলে a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b ইনটু c টু দি পাওয়ার c সমান হচ্ছে 1। লিখিত আর এমসিকিউ আলাদা আলাদা না, যেটাতে লিখিত আর এমসিকিউ আলাদা সেটা আমি বলে দিব। লিখিত এমসিকিউ যেটাতে আলাদা সেটা আমি বলে দিব, ঠিক আছে? ওটা নিয়ে প্যারা নাই।
তাহলে সেম অঙ্কই, যেহেতু ওই পাশে 0 আছে, 0 কে আমি log 1 লিখছি, log 1 মানে তো 0, তাহলে দুই পাশে লগ বাদ দিছি, তাহলে a টু পাওয়ার a ইনটু b টু পাওয়ার b ইনটু c টু পাওয়ার c সমান কি 1। ঠিক আছে, বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, বুঝে যদি থাকি এটার কি অবস্থা বলেন? এটা বুঝেছি, এটা কি অবস্থা হবে? বলেন। হ্যাঁ, এটা থার্ড এডিশনের সাথে মিল আছে, রাইট। এখানে কিন্তু এটা একটু ভুল হইছে, এটা একটু আমি বলে দেই। এটা কিন্তু মানে এটা বেস মনে হচ্ছে, এটা কিন্তু বেস না, এটা কিন্তু আছে log a টু দি পাওয়ার x প্লাস log b টু দি পাওয়ার y প্লাস log c টু দি পাওয়ার z সমান হচ্ছে 0 দেওয়া আছে। এটা a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z এটা দেওয়া আছে। ঠিক আছে, মানে একটা লগ যদি নেই, মানে log a টু দি পাওয়ার x প্লাস log b টু দি পাওয়ার y প্লাস log c টু দি পাওয়ার z সমান আমাদের 0 দেওয়া আছে। তাহলে একটা লগ যদি আমরা নেই তাহলে কি গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার y ইনটু c টু দি পাওয়ার z এটা হবে। আর 0 মানে কি log 1 মানে 0, log 1 মানে 0, দুই পাশে লগ যদি বাদ দেই তাহলে a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার y ইনটু c টু দি পাওয়ার z সমান কত হবে, 1 হবে। বুঝছি কিনা? ক্লিয়ার? তার মানে এটারও অ্যান্সার হবে 1। এটা কি বুঝেছি? মানে লগ যদি একটা নেই, আমরা জানি যোগ থাকলে গুণ হয়ে যায়, a টু দি পাওয়ার x ইনটু b টু দি পাওয়ার y ইনটু c টু দি পাওয়ার z ইকুয়াল হচ্ছে log 1, log 1 মানে তো 0, log 1 মানে যেহেতু 0, দুই পাশে লগ বাদ দিলাম। এর আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো ডিফারেন্স নাই, জাস্ট একটা লাইন বেশি আর কি, লগটা কমন নিলে যে গুণ আকারে থাকে। এর আগের অঙ্ক আর এই অঙ্ক সেম। বুঝেছি? ক্লিয়ার? পারবো? বুঝছি। এইবার বিসিএস এ আসা অঙ্ক করেন একটা, log a বাই b প্লাস log b বাই a ইকুয়াল log a প্লাস b হয় তবে নিচের কোনটা সঠিক? করেন তো। এটা একেবারে পুরাই অস্থির ভাবে করে ফেলেন, এটা করলে একটা কনফিডেন্স বাড়বে যে না বিসিএস এর অঙ্ক পারতেছি। হ্যাঁ, বিসিএস এর অঙ্ক কিন্তু সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেটা বিসিএস এ আগে আসছে। এটা log a বাই b প্লাস log b বাই a ইকুয়াল log a প্লাস b এটা। তাহলে তবে ভিডিও আটকায় যায়, আসলে কি ভিডিও আটকায় যায়? একজন লিখছে যে ভিডিও মাঝে মাঝে আটকায় যায়, আসলে কি আটকায় যায়? ইয়েস অর নো? নাকি ওনারই সমস্যা, নাকি সবারই সমস্যা, নাকি ক্লিয়ার আছে? স্যার ভিডিও ঠিক আছে, ওকে। ভিডিও যদি একজনের কাছে ঠিক থাকে তাহলে সমস্যা নাই, আটকায় যায় না। ঠিক আছে, ওকে, ক্লিয়ার আছে। তাহলে ওনার ওনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, আটকায় যায় না, ক্লিয়ার আছে। ওকে, log a বাই b প্লাস log b বাই a সমান log a প্লাস b। log দেখেন, log a বাই b প্লাস log b বাই a আছে না? আচ্ছা, এটাই লিখি, log a বাই b log a বাই b প্লাস log b বাই a ইকুয়াল log a প্লাস b। তাহলে একটা log যদি আমরা নেই তাহলে কি হবে, এই দুটো গুণ হবে, তাহলে a বাই b গুণন হবে b বাই a সমান হবে কি log a প্লাস b, এটাই হবে। এইবার এটা এটা কাটা, এটা কাটা, তাহলে আমরা কি পাচ্ছি, log 1 সমান log a প্লাস b। আমরা দুই পাশে যদি log বাদ দেই তাহলে a প্লাস b এর মান কত পাচ্ছি, a প্লাস b এর মান 1 পাচ্ছি। তার মানে a প্লাস b এর মান হচ্ছে 1।
a প্লাস বি এর মান 1, মানে ক নাম্বারটা সঠিক? বুঝছি? দেখেন তো বুঝছেন কিনা। 61 নাম্বারটা ক্লিয়ার হইছি? সুন্দর না কোশ্চেন? অস্থির না? অস্থির অস্থির। জাস্ট এই দুটা যোগ আকারে আছে, তাহলে একটা লগ নিলে কি হবে? গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে? a বাই বি গুণন b বাই a, কাটাকাটি করলে কি হয়? a কে a দিয়ে ভাগ করলে 1, b কে b দিয়ে ভাগ করলে 1, তাহলে log 1 সমান log a প্লাস b। দুই পাশে লগ বাদ দিলাম, তাহলে এই যে log 1 সমান log a প্লাস b, এটাও লগ বাদ এটাও লগ বাদ, তাহলে a প্লাস b সমান 1। বুঝছি? স্যার গুণ হলো কেন? তাহলে এতক্ষণ থেকে কি দেখলাম? মানে এতক্ষণ থেকে কি সূত্র বললাম? যে মানে গুণ তো প্রতিটাতে এই সূত্রই তো বললাম, এখানে গুণ হইলো না? এই যে লগ এইটা প্লাস লগ এইটা প্লাস লগ এইটা, একটা লগ নিলে এই যে একটা লগ নিলে এইটা গুণন এইটা এর গুণন এইটা হয়ে যাবে। এটাই তো এতক্ষণ থেকে কি সূত্র বললাম, যে লগ কি বললাম, যে লগ 5 প্লাস লগ 3 করলে কি হবে? লগ 5 গুণন 3, একটা লগ নিলে 5 গুণন 3 হয়ে যায়, তার মানে লগ 15। এই যোগ থাকলে, দুটা লগ যোগ থাকলে কি হয়? একটা লগ নিলে গুণ হয়। এটা তো এতক্ষণ থেকে একই অঙ্ক করতেছি প্রতিটাই, এতক্ষণ থেকে একটা অঙ্কই করতেছি না, সেম অঙ্কই তো করতেছি, এটা তো অঙ্ক আলাদা কিছু না। এই দুটা যোগ আছে, তাহলে একটা লগ নিলে গুণ হয়ে যাবে, লগ a বাই বি গুণন লগ বি বাই এ। এটাই তো লগের নিয়ম, রাইট। যোগ হলে গুণ হবে, আর মানে বিয়োগ হলে ভাগ হবে। হ্যাঁ, যোগ হলে গুণ, বিয়োগ হলে ভাগ, এটাই লগের নিয়ম, রাইট। ঠিক আছে। আর কি পরীক্ষায় আসছে কোনোটা? আচ্ছা, এটা তো সূচকের অঙ্ক, এর পরেরটার দরকার নাই, এটা করেন। এটা হায়ার ম্যাথের একটা প্রপার্টিস, যদি এমসিকিউ আকারে দিছি, এটা এটা মূলত রিটেনেও থাকে ম্যাক্সিমাম সময়। হায়ার ম্যাথের প্রপার্টিস লগ এ বি, তারপরে ইনটু লগ বিসি ইনটু লগ সিডি, লগ এ বি লগ বিসি লগ সিডি। ঠিক আছে, এটা প্রপার্টিসটা হলো এরকম, লগের প্রপার্টিস দেখেন। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, তাই না? বেশি বেশি প্র্যাকটিস করলেই হবে। মানে একবার প্র্যাকটিস করেই, একবারই প্র্যাকটিস মনে করেন জীবনে প্রথমবার দেখলেন আর অঙ্ক পারতেছেন, তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা এরকম হবে যে আপনি দেখা যাবে যে আলটিমেটলি মানে এই অঙ্ক আসলেও আপনারা আসলে পরীক্ষায় চান্স পাবেন না। কেন? কারণ ব্যাপারটা তো এরকম না। ধরেন এই অঙ্কটা, এমন একটা অঙ্ক আসলো যে অঙ্কটা মনে করেন আপনার পরীক্ষায় 10টা অঙ্ক দিল, 2 + 5, 3 + 2, 5 + 1 এরকম দিল 10টা অঙ্ক। মানে মোট পরীক্ষায় প্রশ্ন হচ্ছে 10টা, তার মধ্যে 9টা প্রশ্ন যোগ আর বিয়োগ দিল, আর একটা প্রশ্ন দিল কঠিন অঙ্ক, একেবারে লগের বা এমন কঠিন যে যেটা কেউ পারলো না। মানে পারলো না মানে 1% স্টুডেন্ট পারলো, তাহলে 9টা সবাই পারলো, তাহলে যে 10-এর মধ্যে 9 পাবে সে কি চান্স পাবে? সে কিন্তু চাকরি পাবে না। কেন? কারণ চাকরি তো এরকম না যে সবাই মিলে A+ পেলে আপনি চাকরি পাবেন। চাকরি তো এইটা, চাকরি মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে এইটা, যে সবাই পারতেছে না আমি পারতেছি, তাহলে আপনি পাবেন চাকরি। সবাই পারছে আপনিও পারছেন, তখন কি হয়? 75-এর মধ্যে তখন 65 পেয়েও চান্স হয় না, 80-র মধ্যে 75 পেয়েও চান্স হয় না, যখন প্রশ্ন সহজ হয়। বুঝতে পারছেন? প্রশ্ন যখন সহজ হয় তখন কেউ মানে তাহলে আলটিমেটলি চান্স হচ্ছে না। যারা দেখা যাচ্ছে ওই কঠিনটাও যারা পারছে, 10-এ 10 পাইছে, তারা চান্স পাইছে। আর প্রশ্ন মোটামুটি যদি স্ট্যান্ডার্ড হয় তখন কি হবে? 10টার মধ্যে 6টা পেলেই চান্স হয়ে যাচ্ছে। তাহলে এইটা এরকম না যে সহজ অঙ্ক আমি পারলে কোনো লাভ আছে আর কি। সহজ অঙ্ক পেরে লাভ আছে, সহজ অঙ্ক ভুল করা যাবে না, কিন্তু সহজ অঙ্ক ভুল করা যাবে না তার সাথে অবশ্যই যেটাতে পেঁচানো অঙ্ক আছে সেগুলো শিখে সেগুলো পারতে হবে, তাহলে আপনার চাকরি হবে। শুধু আমি মানে সহজ অঙ্কগুলোই খালি দিয়ে চলে আসলাম, অঙ্ক না শুধু সবগুলো সাবজেক্টের বিষয়ে সেম কাহিনী, তাই না? মানে সবাই পারলে, আমার জাতীয় ফুলের নাম কি, এটা আসলো, লাভ আছে? সবাই পারে, সেটা কি আসলে মানে সেটা পারলে কি আপনার চাকরি হবে? সেটা পারতেই হবে, তাই না? ওকে, ঠিক আছে।
এখন দেখেন এখানে নিয়মটা কি, এখানে নিয়মটা দেখেন, এই এই দুইটা, এই জায়গায় আমি যদি চিন্তা করি, এই জায়গায় একটা জিনিস মাথায় রাখবেন দুইটা লগের ক্ষেত্রে, আচ্ছা আজকে তো লাস্ট মানে ক্লাস, আপনাদেরকে বারবার বলি যে কোনো টপিকে লাস্ট ক্লাসটা কঠিন ক্লাস থাকে। আপনারা যখন প্রথম লগের ক্লাস করছেন অনেক সহজ মনে হয়েছে না? অনেক সহজ, ওখান থেকে বেশি পরিমাণ কোশ্চেন আসে। তারপরের দিন যে ক্লাসটা নিছি সেটা থেকেও অনেক কোশ্চেন আসে, এইটা থেকে 10% কোশ্চেন আসতে পারে, 10% বার কোশ্চেন আসতে পারে। ম্যাক্সিমাম সময় এই টপিকটা থেকে কোশ্চেন মানে এই পার্টটা থেকে কোশ্চেন আসবে না, এই যে আজকে যেটা পড়াচ্ছি। কিন্তু যদি আসে আপনি যেতে পারেন, কথা কি বুঝেছেন? যে প্রথম যেই ক্লাসগুলো নেই সেগুলো খুব সহজ থাকে, কিন্তু লাস্টে যেদিন নেই সেদিন আমাকে অ্যাডভান্স সহকারে পড়াতে হয়। কেন? যদি একটু কঠিন দেয় তাহলে যাতে আমি পারি। বুঝছি? ওকে, ঠিক আছে। এখন দেখেন লগ বিসি ইন্টু লগ সিডি আছে, দুইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। নিয়মটা হচ্ছে দুইটার মধ্যে একটার আর্গুমেন্ট, এখানকারটাকে বলে আর্গুমেন্ট, এটাকে বলে বেস। একটার আর্গুমেন্ট, একটা লগের আর্গুমেন্ট অপরটা লগের যদি বেজের সমান হয় তাহলে এই দুটাকে আমরা বাদ দিব, এই দুটাকে আমরা বাদ দিয়ে চিন্তা করব। মানে আমরা মনে করব এইটা কাটা চলে গেছে, মানে একটার আর্গুমেন্টে আরেকটার বেস, এইটা দুটো তো সমান না, এর আর্গুমেন্ট বেস তো আর সমান না, এই দুটোকে বাদ দিব। তাহলে আর কি থাকলো? এই লগের বেস বাকি থাকলো, এই লগের আর্গুমেন্ট বাকি থাকলো। তাহলে আমাদের এই এখানে যা আছে তাই লিখলাম, আমাদের এইটার অ্যান্সারটা এই দুইটা মিলে আসলে গুণ করলে যেটা হবে, এটা বাদ গেছে এটা বাদ গেছে, এখানে আর্গুমেন্ট চলে আসবে, বেজে আসবে বি, আর্গুমেন্টে আসবে ডি। এটা কি বুঝেছি? একটু আমাকে বলেন এটা কি বুঝছেন কিনা, এটা কি বুঝেছেন? ক্লিয়ার? আমরা বুঝছি? একটু আমাকে জানান তো। মানে যদি একটার বেজ আর আর্গুমেন্ট সেম থাকে তাহলে ওই দুটো বাদ দিয়ে বাকি যে বেজ আর আর্গুমেন্ট মিলে একটা লগ আনতে হয়, এটা হচ্ছে নিয়ম। এটা কি বুঝেছি? যদি বুঝে থাকেন, যারা যারা বুঝছেন তারা তারা এইটার অ্যান্সার বের করেন, এটা থেকে তাহলে অ্যান্সার কত আসবে, এটা থেকে অ্যান্সার বের করেন, এটা থেকে যারা যারা বুঝছেন দেখেন যে কোনোটা মিল আছে কিনা। যদি বুঝে থাকেন তাহলে এটার অ্যান্সারটা বের করেন, করেন দেখি, দেখি যারা যারা বুঝছেন। পাওয়ার না কিন্তু, আরে পাওয়ার না, এ হচ্ছে বেইজে আছে, পাওয়ার মানে তো উপরে। পাওয়ার আর বেইজ আমি প্রথম দিনই শিখাইছি, কিন্তু কিসের পাওয়ার? পাওয়ার কিন্তু না, একটা বেইজ একটা আর্গুমেন্ট, কিসের পাওয়ার? গাধামি কাজ করেন না, এই কথাগুলো বললেন না, এগুলা এগুলা এখানে 5 এটা হচ্ছে বেস, এখানে যদি মনে করেন আছে 10, এখানে আছে মনে করেন 2, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা হচ্ছে পাওয়ার। পাওয়ার নাই এখানে, এখানে কোনো পাওয়ারই নাই। পাওয়ার কই থেকে আসবে? হ্যাঁ একটা লক চলে যাবে, তাহলে কি হবে বলেন? দুইটা লক থেকে কয়টা লক লিখবো? একটা লক। এবং এই বিটা আছে আর্গুমেন্টে, এই বিটা আছে বেজে, বেজ আর আর্গুমেন্ট চলে যাবে, একটা লক থাকবে, একটাতে বেজে আসবে এ, আর এটা তো আর্গুমেন্টে আছে ডি, তার মানে এ ডি, এটা হবে আমাদের অ্যান্সার। এই যে দেখেন এ ডি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি? ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ বেজে এ আর হচ্ছে আর্গুমেন্টে ডি। পারবো? কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার কত হবে? করেন দেখি। হ্যাঁ কমন গুলা কেটে দিব, রাইট।
হ্যাঁ, কমন গুলা কাটা, কমন গুলা কেটে দিলে অ্যান্সার আসবে। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম, দুইটা নিয়ে কাজ করতে হয়। নিয়মটা বেসিকটা বুঝে নেন। এটার আর্গুমেন্টে আছে, এটার কি আছে, বেজে আছে, কাটা চলে যায়। তাহলে লগ 5 বেস এখানে আসবে 10 গুণন লগ 10 বেস এখানে আসবে 125। এই 10 আবার এই 10ও কাটা যাবে, তাহলে লগ আসবে 5 বেস 125। তাহলে 125 কে আমরা যদি ভাঙি তাহলে আসবে 5 তিনবার গুণ করলে 125 আছে, 5 5 25, 5 25 125। তার মানে 5 কিউবের মান হচ্ছে আমাদের 125, তাই না? তার মানে আমাদের এই এই যেহেতু মিল আছে, আমাদের অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 3, তাই না? 3 হবে মনে হয়, হ্যাঁ 3, অ্যান্সার হবে 3। বুঝছি? একজন লিখছে 5 টু দি পাওয়ার 125, না না না, ওই যে বেজ আর আর্গুমেন্ট ভুল করছেন আর কি। বেজে আছে 5 আর আর্গুমেন্টে হবে 125, ঠিক আছে? ঠিক আছে, এটা এটা কিন্তু মানে এইটার অ্যান্সার কিন্তু এটা নয়, এটার অ্যান্সার কিন্তু এই যে একজন লিখছে যে 5 টু দি পাওয়ার 125, এটা কিন্তু অ্যান্সার নয়, এটা হচ্ছে বেজে 5 এইখানে 125, এটা তার মানে এটা 5 এর উপর কিউব হবে 3 হবে অ্যান্সার। হ্যাঁ, একসাথে কেটে দিলে হবে না, একসাথে কেটে দেওয়াটা হচ্ছে শর্টকাট প্রসিজিওর, যে আমাদের এই 25 কেটে দিলাম, এই 10 কেটে দিলাম, আমাদের থাকলো 5 এখানে 125। কিন্তু শর্টকাটে মাঝে মধ্যে একটু ঝামেলা করতে পারে, সেই জন্য আলাদা আলাদা করে করা ভালো আর কি। একসাথে করলেও সমস্যা নাই, একসাথে কেটে দেওয়া শর্টকাটে করলে হবে, হবে না তা না, এগুলো ক্ষেত্রে হয়ে যাচ্ছে যে 10 আর 10 কেটে দিলাম, 25 কমন গুলা কেটে দিছি, তাহলে বেজে আর বাকি থাকলো 5 আর আর্গুমেন্টে বাকি থাকলো হচ্ছে 125, তাই না? ঠিক আছে, করা যায়, সমস্যা নাই। ওকে, ভেরি গুড, সুন্দর। তো ঠিক আছে, এবার আমরা আরেকটা করি, বলেন এটার অ্যান্সার কি হবে? নিচের কোনটা অ্যান্সার হবে? দেখেন এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে হায়ার ম্যাথের কোশ্চেন, কিছু কিছু পরীক্ষায় আসে নাই তেমন, আমরা বিভিন্ন মানে একটু প্র্যাকটিস করতেছি যদি এই টাইপের কোশ্চেন আসে। তো সেই জন্য আমি বলছি যে খুব বেশি পরিমাণ প্রশ্ন এখান থেকে আসে না, মানে এই টাইপগুলো থেকে, তারপরেও নিয়মগুলো মনে রাখলে ভালো হয়। এইটা করলেই হয়ে যাবে, এই পার্ট আর করাবো না, এটা তো যেহেতু এগুলো প্রশ্ন পরীক্ষায় আসে নাই, এটা বুঝা আর কি। ওকে, 9.1 এবং 9.2 এই দুইটা হচ্ছে সূচক এবং লগের উচ্চতর গণিতের কোশ্চেন। আমি যেহেতু উচ্চতর গণিতের জিনিসগুলা, এটা এটা যদি লিখিত রিটেনের অঙ্ক যদি আপনার এক্সট্রা অ্যাডভান্স লেভেলের দরকার হয়, যেমন হচ্ছে বিসিএস সহ বিভিন্ন অ্যাডভান্স লেভেলের, তাহলে উচ্চতর গণিতে 9.1 9.2 করতে হবে, ঠিক আছে? 9.1 এবং 9.2 এর আমি এই ক্লাসটা আমি দেখি, এইটা আমি ইউটিউবে নিয়ে বা কোথাও নিয়ে আমি আপনাদের রেকর্ডিংটা দিয়ে দিব আর কি, এটা রেকর্ডিংটা আমি দিয়ে দিব অ্যাডভান্স লেভেলের, কারণ ওগুলো এক একটা অঙ্ক করতে অনেক সময় লাগে, তো আমি ওই ক্লাসটা করে এখানে দিয়ে দিব আর কি, ঠিক আছে? বুঝেছেন? ওটা এক্সট্রা আর কি, ওটা এক্সট্রা। তবে অ্যাডভান্স লেভেলের শুধুমাত্র আমি বলেই রাখি, এটা শুধুমাত্র আপনার দরকার হবে বিসিএস রিটেন বা ব্যাংক রিটেন এই টাইপের এক্সামের ক্ষেত্রে, বা ব্যাংক রিটেন এই টাইপের এক্সামের ক্ষেত্রে, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে আর দরকার হবে না। এটা আমি যেটা 9.1 9.2 এর যেগুলো আসলে করতে হবে সেগুলো আমি করাই দিছি আর কি, মানে রিটেন ছাড়া এমসিকিউ এ মানে প্রিলির জন্য লাগবে না এগুলা, বা অন্যান্য রিটেনের জন্য লাগবে না, আর বাকি যেগুলো লাগবে সেগুলো আমি হায়ার ম্যাথ থেকে করে দিছি আর কি, যেগুলো যেগুলো লাগবে সেগুলো এখানে করেই দিছি। আচ্ছা দেখেন, লগ 10 বেস 5 10 বেস 25, আচ্ছা এই অবস্থায় কিন্তু বিয়োগ করা যাবে না, কেন বিয়োগ করা যাবে না? কারণ এখানে কিন্তু 5 আছে একটা, এই 5টা মাথার উপর চলে যায়, আমরা কি জানি মাথার উপর থাকলে সামনে আসে, বা সামনে থাকলে মাথার উপর চলে যায়। এখন বলেন দুইটা লগ মাইনাস আছে, বেজ বেজ একই থাকলে যদি মাইনাস থাকে, একটা লগ করলে কি হবে? মাইনাস থাকলে ভাগ হবে, তাহলে আমাদের 10 বেস কি ভাগ হবে, যে 5 টু দি পাওয়ার 5 ভাগ হবে 25, 25 মানে 5 এর উপর স্কয়ার। এখন আমরা যদি এইভাবে করে লিখি লগ 10 বেস, আমরা জানি যে
বেজ একই থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 5 এর উপরে পাওয়ার কিউব হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 3 log 10 বেস 5, 3 log 10 বেস 5। আচ্ছা, এটা দেওয়া নাই, আমাদের দেওয়া আছে log 10 বেস 3 এর উপরে কিউব, 5 এর উপর কিউব মানে 125, 10 বেস 125, log 10 বেস 125 হবে না। এটি ওর রিটেন পরীক্ষাতেও লাগবে না, আমি তো বলেই দিলাম। শুধুমাত্র একজন জিজ্ঞেস করছে ম্যাথ এক্স ফ্যাক্টর বইটি থেকে অধ্যায় দুটি আছে, অবশ্যই আছে। বিসিএস রিটেন থেকে যে কোনো পরীক্ষার রিটেন পরীক্ষায় যেগুলো কোশ্চেন আসে, যেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সবগুলোই সবগুলোই ম্যাথ এক্স ফ্যাক্টরে দেয়া আছে, পুরা পূর্ণাঙ্গ সমাধান দেয়া আছে ম্যাথ এক্স ফ্যাক্টরে। 9.1 এবং 9.2 পূর্ণাঙ্গ সমাধান দেয়া আছে। অ্যান্সার 125, log 10 বেস 125। অ্যান্সার নাই কেন লিখছেন? এটা কি বুঝেছেন? কোশ্চেনটা বুঝছেন? এটা কি বুঝছি নাকি আরেকবার করাই দিব? দেখেন 5 log 10 বেস 5 মাইনাস 5 log 10 বেস 25। অনেকভাবে করা যায় অঙ্কটা, অনেকভাবে করা যায়। একটা এইভাবে করা যায় যে 5 log 10 বেস 5 দেওয়া আছে মাইনাস 5 log 10 বেস 25 মানে 5 এর উপরে স্কয়ার, আমরা এইভাবে লিখলাম। তারপর 5 log 10 বেস 5 মাইনাস এই 2টা সামনে চলে আসলো 2 log 10 বেস 5। 5 log 10 বেস 5 থেকে 2 log 10 বেস 5 বাদ দিলে 5টা log থেকে 3টা log বাদ দিলে 3টা log থাকে, 2টা log বাদ দিলে 3টা log থাকে, 3 log 10 বেস 5 হয়। আর 3 log 10 বেস 5 অ্যানসারে দেওয়া নাই, এই 3টাকে তাহলে উপরে নিয়ে যায়, 5 এর উপরে পাওয়ার কিউব। এইভাবে করেও করা যায় যে 10 5 এর উপর কিউব মানে 125, এভাবে করেও করা যায়। ঠিক আছে, এখন তো বুঝছেন কিনা? এটা এইভাবে করেও করা যায়, এটা কি বুঝছি? এইভাবে করেও করা যায়। যদি এইভাবে করেও বুঝতে পারেন, অথবা 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস হচ্ছে 125, এটা দেয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি? এটার আরেকটা নিয়ম হইতে পারে, আমি পাওয়ার করি, এটাকে log 10 বেস, এইটা যেহেতু সামনে আছে এটা পাওয়ারে চলে যেতে পারে 5 টু দি পাওয়ার 5 মাইনাস log 10 বেস, এখানে 5 এর উপরে পাওয়ার দিলাম কিউব। এখন দুইটারই লগ বেস হচ্ছে 10, তার মানে একটা লগ যদি নেই তাহলে বিয়োগ থাকলে ভাগ হবে, তাহলে 5 টু দি পাওয়ার 5 ভাগ হবে 5 টু দি পাওয়ার 3। আচ্ছা, এটা একটু ভেঙে নেন, আপনার যদি 5 টু দি পাওয়ার 5 ভাগ 5 টু দি পাওয়ার 3 যদি আপনার বুঝতে সমস্যা হয়, লগের 10 বেস 5 টু দি পাওয়ার 5 মানে 5টা 5 গুণ আকারে আছে, 5টা 5 গুণ আকারে আছে। 5 টু দি পাওয়ার 3 মানে 3টা 5 গুণ আকারে আছে, একটা 3টার সাথে কাটা গেল, আর কয়টা থাকলো? 2টা। তার মানে লগ, সরি এটা তো 125 না, শুধু 25। আচ্ছা, ভুল লিখছি, এটা হচ্ছে 125 না, এটা শুধু 25। এটা হচ্ছে শুধু 25, 25 মানে 5 এর উপর স্কয়ার। আর তার মানে এখানে ছিল হচ্ছে আমাদের ওকে, ঠিক আছে, এটা হচ্ছে 5 এর উপর স্কয়ার মানে 2টা 5, 2টা 5 এর সাথে কাটা গেছে। মানে 5টা 5 ছিল, তার মধ্যে 2টা 5 কাটা গেছে, আরো 3টা 5 বাকি আছে, তাহলে log 10 বেস 5 এর উপরে হবে কিউব, মানে 5টা 5 গুণ করলে, মানে 3টা 5 গুণ করলে 10 বেস কত হবে? 125। এইভাবে করেও চিন্তা করা যায়, আপনি যেভাবে চিন্তা করেন সেভাবেই অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার? এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, সবভাবেই করতে পারেন। আচ্ছা, এখানে টাইপ 5 এ যেই জিনিসটা করতে হবে, লগের পূর্ণ নির্ণয়ের প্রয়োজন নাই, তারপরেও একটু আমি দেখাই দিই বৈজ্ঞানিক নিয়ম মানে কি। বৈজ্ঞানিক নিয়ম মানে, আপনাকে আমি বলি, বৈজ্ঞানিক নিয়ম মানে একটা সংখ্যার পরে দশমিক আসা। এখানে দেখেন, এখানে মোট 4টা সংখ্যা আছে, তার মধ্যে একটা সংখ্যার পরে যদি একটা দশমিক দেই তাহলে 5 3 4 0, এইটাকে 10 টু দি পাওয়ার কত আকারে লিখতে হবে? দেখেন, আমার কিন্তু সংখ্যা ছিল কি, এই যে 1 2 3 4টা, একটার পরে দশমিক দিছি,
তার মানে এর সাথে কত গুণ করা লাগবে, এর সাথে দেখেন 1 2 3টা, এর পরে আসলে দশমিকটা ছিল, মানে এইটা পূর্ণ সংখ্যা মানে এই জায়গায় দশমিকটা ছিল, কিন্তু আমি দশমিক 3টা ঘর আগে আনছি, তার মানে কে 1000 মানে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। তার মানে এইটা হচ্ছে দশমিক পদ্ধতিতে প্রকাশ। কথা বুঝছেন কি বুঝেন নাই? মানে 6.53 × 10⁻³ এই যে 6.53 × 10⁻³ কথা বুঝি নাই মনে হয়। মানে আমাদেরকে মনে রাখতে হবে বৈজ্ঞানিক পদ্ধতি। মনে করেন আপনার বলা হয়েছে যে এই একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক পদ্ধতি থেকে মান বের করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মান বের করতে হলে কি করব? 5 এর পরে একটা জাস্ট দশমিক আসবে, তারপরে বাকি সংখ্যাটা লিখে ফেলবো। লিখে ফেলছি ইনটু 10⁻, এরপরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5টা ডিজিট আছে, তাহলে 2⁵ হবে। বুঝছি কি বুঝি নাই? আমি জানতে চাই বুঝছি। অপশন দেখে এই ম্যাথ করতে ইজি হবে না, অপশন দেখে এই ম্যাথ করতে ইজি হবে না। মনে করেন আপনার অপশনে দেয়া আছে, ধরেন অপশন দেখে এই ম্যাথ করা ইজি হবে না, আপনাকে আমি বলি। মনে করেন আছে আপনার 2539, এইটাকে দশমিক পদ্ধতিতে প্রকাশ কর, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করো। বৈজ্ঞানিক পদ্ধতিকে প্রকাশ করতে বলছে, ঠিক আছে? বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। অপশন দেখেন, অপশন দেয়া আছে 25.39 গুণন 10⁻⁴। বি নাম্বার অপশন 253.9 গুণন 10⁻²। সি নাম্বার 25.39 গুণন 10⁻²। ডি নাম্বার কোনোটি নয়। বলেন এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলেন দেখি, এটার অ্যান্সার কি হবে? বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এ বি সি ডি। রাইট। এইটার অ্যান্সার দেখেন, এটা দেখেন, এটা দশমিক আছে, এই যে 2 ঘর পরে ডিজিট আছে, তার মানে পাওয়ার 4 তো হবেই না। 1 ঘর আছে পর, এটা হবে না। কিন্তু এখানে 2টা ডিজিট আছে, পাওয়ার স্কয়ার আছে, তাহলে এটা হওয়ার চান্স আছে, কারণ এটাকে 100 দ্বারা গুণ করলে কিন্তু এই সংখ্যাটাই পাওয়া যাবে, কিন্তু এটাও হবে না। কেন? আমাদের নিয়মটা হচ্ছে কি, দশমিক যাবে সব সময় একটা ঘর পরে, মানে 2.539 ইনটু, এখানে কয়টা আছে? 3টা, ইনটু 10⁻³ হবে। এটা হবে আমাদের অ্যান্সার। এটা কিন্তু ডি নাম্বারটা অ্যান্সার হবে, সি নাম্বার কিন্তু হবে না, এটা কিন্তু ডি নাম্বারটা হবে। এটা হবে ডি নাম্বারটা, কারণ 2 এর পরে পয়েন্টটা যাবে। অপশন দেখে আপনি এখন মনে করলেন যে আরে এটা তো এরকম আসলো না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বুঝছি। 10⁻³ আসলো কোথা থেকে? 10 আসলো কোথা থেকে, মানে ব্যাপারটা কি, আমি যদি এখানে দশমিক দেই একটা, মানে এই জিনিসটা সমান আমরা লিখতে পারি কি 2.53, এইটা গুণন যদি 10 দেই তাহলে দশমিকটা 1 ঘর পরে যায়, যদি 100 দেই তাহলে দশমিকটা 2 ঘর পরে যায়, যদি 1000 দেই তাহলে দশমিকটা এই জায়গায় চলে যাওয়া মানে এই মানটা চলে আসবে, মানে এইটাকে 1000 দিয়ে ভাগ করলে আসলে এইটা আসে। এই 1000 মানে হচ্ছে 10⁻³, 1000 মানে 10⁻³, এইভাবে 10 আসে। বুঝেন নাই? 1000 মানে হচ্ছে 10⁻³, 10 মানে হচ্ছে 10 এর পাওয়ার কেন আসছে বুঝছেন তো নাকি? কথা কি বুঝে গেছি? ক্লিয়ার? সবসময় একটার পরে পয়েন্ট আসবে, একটার পরে পয়েন্ট আসবে। বৈজ্ঞানিক সিস্টেমটার নিয়মটাই হচ্ছে a গুণন 10⁻b আকারে প্রকাশ, a গুণন 10⁻b। হ্যাঁ, এতে অবশ্যই একটা ডিজিট থাকবে। 2 এর পরে কেন পয়েন্ট বসবে? 2 এর পরে পয়েন্ট বসবে কারণ একটা ডিজিটের পরে পয়েন্ট বসবে, এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির নিয়ম। আচ্ছা, কিন্তু এটা দেখেন, এটার কাহিনী কি হবে? বৈজ্ঞানিক পদ্ধতির রূপ কোনটা হবে? তাহলে কি এইটাকে আমি যদি এখন করি, বলেন দেখি, এই যে এই দশমিকটা এই জায়গায় আনতে হবে, কারণ দশমিক তো 1 ঘর পরে যাবে, তাহলে 0.831, দশমিক আগে ছিল এই জায়গায়, 1 ঘর এইদিকে আসছে, তার মানে 10 দিয়েই গুণ করতে হবে, ইনটু 10। 10 মানে তো 10⁻1 বা 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে 6.0831 ইনটু 10, ইনটু 10 হবে, ইনটু 10⁻1। অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক পদ্ধতিতে 2⁻1টাও আমরা দিয়ে দিব। ঠিক আছে, বুঝছি।
হ্যাঁ, এক ঘর পরেই সবসময় দশমিক বসবে, এটাই বলছি। 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমাদের আমি বলেছি এটা বৈজ্ঞানিক পদ্ধতির নিয়মটাই হচ্ছে প্রথমে একটা ডিজিট থাকবে, এক ডিজিট বিশিষ্ট এটা থাকবে ইনটু 10 টু দি পাওয়ার সামথিং পাওয়ার থাকবে। তো এখানে পাওয়ার কত সেটা বুঝতে হবে। পাওয়ার তো কিছু নাই, 10 টু দি পাওয়ার 1 মানে 10, কিন্তু পাওয়ার 1 যে এটা বসায় দিতে হবে। যদি 100 হইতো তাহলে 10 এর উপর স্কয়ার, মানে 2 ঘর যদি হতো তাহলে 10 এর উপর স্কয়ার। ঠিক আছে? মারাত্মক মারাত্মক। ওকে, বলেন এটা কি করব? আমাদের সিস্টেম কি হবে? সব সময় যেই সংখ্যাই থাকুক না কেন, কোন ঘরে দশমিক আসবে? এক ঘর পরে এই জায়গায় আসবে দশমিক। তাহলে আমি যদি 3.75 পয়েন্টের পরে তো এতগুলো শূন্য লেখা না লেখা একই কথা, কিন্তু আমার এই দশমিকটা আগে চিন্তা করবো এই জায়গায় ছিল, এখন কোন জায়গায় আসছে? এই জায়গায়। তাহলে 1 2 3 4 5 6 7 7 ঘর আগে আসছে। আমি ইনটু 10 টু দি পাওয়ার 7, মানে এটাকে 10 টু দি পাওয়ার 7 দ্বারা যদি আমি গুণ দেই তাহলে এই জিনিসটা আসলে পাওয়া যাবে, তাই না? বুঝছি না? না বুঝা খুবই কষ্টকর, মানে এটা না বুঝা কেমনে সম্ভব? মানে এক ঘর পরে দশমিক যাবে, তাহলে এক ঘর পরে দশমিক গেলে কি হলো? 3.75। এতগুলা জিরো দেওয়া না জিরো দেওয়াতে একই কথা, কারণ দশমিকের পরে এই জিরোর কোনো মূল্য নাই, তাই ওটা তো দিলাম না। এটা দেওয়া না দেওয়া একই কথাই প্রযোজ্য, এটা তো কিছু যায় আসে না। মানে আপনি যদি এইটাকে এখন যদি আপনি ভাঙেন তাহলে কি হবে? এইটাকে 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করা মানে হচ্ছে একটা 10 দ্বারা গুণ করা মানে এক ঘর পরে দশমিক, দুইটা 10 দ্বারা গুণ করা মানে এইখানে দশমিক, তারপরে তো আর কোনো দশমিকের খাওয়া নাই। এরপরে কি 10 টু দি পাওয়ার 5 দ্বারা গুণ হবে, মানে 5টা আরো শূন্য আসবে। এই যে এটা মান আসলে এটা মানের সাথে মিলছে, তাই না? বুঝছি। মানে এর আগের অঙ্ক 1 কেন হইলো? এর আগে অঙ্ক 1 হইলো কারণ হচ্ছে মানে আমার যদি থাকতো 60831, এটা যদি থাকতো তাহলে হইতো 6.0831 ইনটু 10 টু দি পাওয়ার হইতো 4। কেন? 1 2 3 4 4 ঘর আগে দশমিক আসছে, মানে এখানে কিছু নাই, মানে 4 ঘর আগে দশমিক চলে আসছে। কিন্তু আমার তো এটা প্রশ্নে ছিল না, আমার অলরেডি ছিল 60.831। আমার জাস্ট দশমিকটা এক ঘর আগে আনা দরকার, এক ঘর আগে আনছি। এক ঘর আগে আনছি মানে কি, একে 10 দ্বারা গুণ করলেই এই উপরেরটা পাওয়া যাবে। 10 মানে 10 টু দি পাওয়ার 1, এই জন্য এটা। বুঝি নাই? বুঝছি, মানে ওখানে তো এক ঘর আগে আনছি। হ্যাঁ, আসাব উদ্দিন, বুঝেছেন? ক্লিয়ার? যদি আমাদের থাকতো 60831, শুধু এইটা যদি থাকতো তাহলে বিষয়টা থাকতো 6.0831 গুণন 10 টু দি পাওয়ার 4 হইতো, তাহলে 4 4 4 ঘর আগে আসতো। কিন্তু এটা কি বুঝছেন এখন? জান্নাত বুঝেছেন? ক্লিয়ার হইছেন? এইটুক বুঝলেই হবে। তো বৈজ্ঞানিক পদ্ধতির নিয়মটা এইটুক বুঝলেই হবে, আর লাগবে না। মানে এটা তো পরীক্ষায় ওরকম আসে নাই, জাস্ট যেহেতু ক্লাস 10 এর বইয়ে আছে, ক্লাস 10 এর বই থেকে অনেক সময় নতুন নতুন কোশ্চেন গুলা সেট করে, তাই এটা বলে দিছি। এটা আর না বুঝার কিছু নাই। ওকে, ঠিক আছে। তারপরেও পাটিগণিত মনে হয় আমার সাথে যারা মানে ওই যে দশমিকের অঙ্ক-টঙ্ক করেন নাই তাদের জন্য একটু ভেজাল হচ্ছে। এইটা একটু হইতে পারে। তো যারা যেমনি দশমিকের অঙ্ক করেন নাই, ওই যে আমি পাটিগণিতের ক্লাসটা করে নিতে পারেন। দশমিক বলতে কি বোঝায়? দশমিকে। হুম, ওকে। তো ঠিক আছে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আর আগামীকালকে থেকে আমরা ধারা করা শুরু করব। ধারার চ্যাপ্টারটা অবশ্যই এই 4 দিনে আমরা এমনভাবে করব, ধারা থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে, সব যাতে অ্যান্সার করতে পারি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, চিনে আক্তার। ৬৯ বুঝতেছি না। বুঝাই দিবনি পরে। নেক্সট ক্লাসে বুঝাই দিবনি। সমস্যা নাই। ওকে, ঠিক আছে। ওকে। জৈব যুগে তুমি যদি বস হইতে চাও, তোমাকে জাস্ট ২টা জিনিস করতে হবে।
একটা হচ্ছে একেবারে গুছায় পড়তে হবে, আমি যেভাবে করে গুছায় ধাপে 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 সবগুলো পড়াই, এবং তার সাথে সাথে তোমার ট্রিক্স জানতে হবে। জৈব যৌগের কিছু খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স আছে, এগুলা তুমি যদি জানো তাহলে তুমি যে কোনো জৈব যৌগের বিক্রিয়া সম্পর্কে প্রেডিক্ট করতে পারবা এবং জৈব যৌগের প্রতি তোমার একটা ভালোবাসা তৈরি হবে। আজকে সেই রকমের কিছু আমরা খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো তোমরা যদি ভালো মতো শিখে রাখো দেখবা যে জৈব যৌগ তোমাদের কাছে অনেক ইজি হয়ে গেছে। আসো আমরা শুরু করি। প্রথমত আমি তোমাদেরকে প্রথমে যেই কথাটা বলবো যে ট্রিক্স নাম্বার হচ্ছে 1। 1 নাম্বার ট্রিক্স এরকম যে জিঙ্ক সম্পর্কে যদি আমি বলি, জিঙ্ক জিঙ্ক এর আকর্ষণ, জিঙ্ক যে মানে ধাতুটা আছে এটার মেইনলি আকর্ষণ হচ্ছে অক্সিজেন এবং হ্যালোজেনের প্রতি। অক্সিজেন এবং হ্যালোজেনের প্রতি। হ্যালোজেন বলতে কি? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইসবের প্রতি এর প্রবল আকর্ষণ আছে, আবার অক্সিজেনের প্রতিও প্রবল আকর্ষণ আছে। কিরকম এক্সাম্পল দিলে বুঝতে পারবা। আমরা এই যে জৈব যৌগের বিক্রিয়া পড়ার সময় ধরো তোমার কাছে এরকম একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে ফেনল। এটার নাম কি? ফেনল। তো এই যে ফেনল যে আছে, ফেনলের সাথে তোমাকে মনে করো বলা হইলো যে ফেনলের সাথে তুমি বিক্রিয়া দাও জিঙ্কের, জিঙ্কের একটা বিক্রিয়া দাও, ঠিক আছে? তাহলে কি উৎপন্ন হবে? জিঙ্কের আকর্ষণ কার প্রতি? জিঙ্কের আকর্ষণ অক্সিজেন এবং হ্যালোজেনের প্রতি। এখানে কি হ্যালোজেন আছে? না, এখানে কি আছে? অক্সিজেন। তাহলে অক্সিজেনের প্রতি যদি আকর্ষণ হয়, জিঙ্কটা অক্সিজেনটাকে সাথে নিয়ে নিলে কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে জিঙ্কটা যদি অক্সিজেনকে নিয়ে নেয় তাহলে এই হাইড্রোজেন এখানে বসলে কি তৈরি করলো? এইটুকু মিলে তো C6H5, এখানে ছিল OH, OH এর জায়গায় H আসলো, তার মানে C6H5 এর সাথে H আসলে কি বেনজিনই তৈরি হলো। তার মানে কি হলো বলতো? এটা একটা কি বেনজিন তৈরি হলো, এই যে বেনজিন। তার মানে ফেনল থেকে বেনজিন তৈরি যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে এর সাথে ফেনলের সাথে যে জিঙ্ক যোগ করলেই বেনজিন তৈরি হয়। কেন? কারণ জিঙ্কের আকর্ষণ তো অক্সিজেনের প্রতি। খুবই মজার না? আচ্ছা, আরেকটা জিনিস, জিঙ্কের আকর্ষণ যে অক্সিজেনের প্রতি, এরকম অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে তোমাদের পরিচিত এক্সাম্পল এইটা একটা। তারপর ওজনীকরণ বিক্রিয়াতে কি হয়? ওজনীকরণ বিক্রিয়ার কথা চিন্তা করো তো। ওজনীকরণ বিক্রিয়া, মনে করো তোমার কাছে একটা বিক্রিয়ক আছে, মনে করো অ্যালকিন আছে, ধরো এইভাবে করে দিলাম, এটা ডাবল বন্ড CH, এখানে দিলাম মনে করো আর। তো এটার সাথে আমরা কি দিব? এটার সাথে আমি মনে করো ওজনীকরণ বিক্রিয়া দিলাম, মানে O3। সাথে কি থাকে? ওজনীকরণ বিক্রিয়ার সাথে জিঙ্ক থাকে। কেন থাকে? তো এই বিক্রিয়াটা যদি তুমি ভেঙে ভেঙে করতা তাহলে বিষয়টাই অন্তর্বর্তী যৌগ লিখতে হইতো। অন্তর্বর্তী যৌগ লিখতে গেলে এই অক্সিজেন 3টা প্রথমে এখানে যুক্ত হয়, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, ডাবল বন্ড ভেঙে গেছে, এখানেও একটা অক্সিজেন, 3 জায়গায় 3টা অক্সিজেন, ডাবল বন্ড নাই। এবং তারপরে জিঙ্ক একটা অক্সিজেনকে সাথে নেয়। কেন নেয়? কারণ জিঙ্কের আকর্ষণ হচ্ছে অক্সিজেনের প্রতি। তাহলে সাথে নিয়ে নিল, তারপরে 2টা প্রোডাক্ট তৈরি করলো। কিন্তু আমরা যদি একবারই লিখতে চাই, একবারই লেখার সিস্টেম কি হবে? একবারই লেখার সিস্টেম হচ্ছে একটা তো জিঙ্ক নিয়ে নিবে একটা অক্সিজেন, তাহলে জিঙ্ক অক্সাইড হলো। আরেকটা অক্সিজেন এইখানে, এখানে কার্বনটা নিবে, এখানে একটা কার্বন একটা একটা জিঙ্ক অক্সিজেন নিবে, সেটা অন্য কালি দিয়ে লিখি, এখানে একটা কার্বন একটা অক্সিজেন নিবে, এখানে একটা কার্বন অক্সিজেন নিবে। তাহলে দেখো এখানে ডাবল বন্ড, অক্সিজেন নেওয়া মানে কি কার্বনের সাথে ডাবল বন্ড হবে, এখানেও কার্বনের সাথে ডাবল বন্ড হবে। তার মানে আমাদের জিনিসটা হইলো আর, দেখো এখানে C এর সাথে ডাবল বন্ড ও হয়ে যাবে, ডাবল বন্ড ও, এখানে তোমার আসতেছে আর, মানে এটা একটা কিটোন তৈরি হলো। আচ্ছা, এই জায়গায় যদি ডাবল বন্ড ও হয় তাহলে আর C ডাবল বন্ড ও দিয়ে H, তার মানে আর C ডাবল বন্ড ও দিয়ে তোমার আসতেছে H, তার মানে এটা একটা অ্যালডিহাইড তৈরি হলো। তার মানে অ্যালডিহাইড এবং কিটোন দুটাই তৈরি হচ্ছে, তাই না? এখানে যদি তোমার এইভাবে আর না থাকে, এটা যদি সোজাসুজি থাকতো তাহলে এখানে দুইটাই অ্যালডিহাইড তৈরি হতো অথবা দুইটাই কিটোনও তৈরি হতে পারে। তো এগুলো তো আমরা ওজনীকরণ বিক্রিয়ায় পড়ি। তো এরকম করে খুবই সহজেই তুমি জিঙ্কের বিক্রিয়াগুলো করতে পারবা। তো এরকমের আরো ইম্পর্টেন্ট যে জিঙ্কের বিক্রিয়াগুলো আছে সেটা দেখো, যে জিঙ্কের আকর্ষণ যে হ্যালোজেনের প্রতি সেটা একটা দেখাই। এরকম আরো অনেক বিক্রিয়া থাকতে পারে। তো তার মধ্যে হ্যালোজেনের প্রতি বিক্রিয়া দেখো, মনে করো আমি ডাই হ্যালো অ্যালকেন একটা নিয়েছি। ডাই হ্যালো অ্যালকেন মানে যেটাতে 2টা হ্যালোজেন আছে। কয়টা হ্যালোজেন আছে বলতো? 2টা হ্যালোজেন আছে। এরকম একটা ডাই হ্যালো অ্যালকেনের সাথে